আজকে আমাদের বিষয় গোলক। কোষে দেখি 12 চ্যাপ্টারে আমরা গোলক সম্বন্ধীয় সমস্ত অঙ্কগুলোই সলভ করব। তো ফার্স্টে জানা দরকার গোলকটা আসলে কি। দেখো, যে কোনো বলই গোলক, সে ক্রিকেট বল হতে পারে, ফুটবল হতে পারে, যে কোনো বল গোলক হতে পারে। সেটা কমলা লেবু। এখানে আমরা কমলা লেবুর উদাহরণ দিচ্ছি। দেখো, কমলা লেবুর যে অংশটা তোমরা ছাড়িয়ে ফেলে দাও, অর্থাৎ খোসা, এই খোসা হলো গোলকের ক্ষেত্রফল, বা অঙ্কের ভাষায় বলা হয় সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কমলার খোসাটা যেটা আমরা ফেলে দিচ্ছি সেটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। আর যে অংশটা আমরা সম্পূর্ণ খেয়ে নিচ্ছি সেইটা হয়ে যায় গোলকের আয়তন। অর্থাৎ এক্ষেত্রে বাইরের চামড়াটা হলো গোলকের ক্ষেত্রফল, আর ভেতরের যে অংশটা আমরা খেয়ে নিচ্ছি সেটা হলো গোলকের আয়তন। দেখো, এই গোলকের ক্ষেত্রফল বার করতে গেলে বা সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে গেলে একটা ফর্মুলা পাওয়া যায়। সেই ফর্মুলাটি হলো 4πr²। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। এইটা কি করে এলো সেইটা আমরা আগে জানব। দেখো, এই গোলকটিকে বা এই কমলাটির মাঝখানটায় কেটে যদি একটা স্লাইস বার করি, তাহলে তার ক্ষেত্রফল কত হয়ে যায়? যদি এই গোলক বা কমলার ব্যাসার্ধ হয় আর, তবে এই বৃত্তের ক্ষেত্রফল কত হয়ে যায়? πr²। অর্থাৎ বৃত্তটি πr² জায়গা জুড়ে থাকে। এই রকম 4টে জায়গা, অর্থাৎ এই বৃত্তটির মতোই এই রকম একই 4টে বৃত্তের ওপর যদি আমি কমলার সমস্ত খোসাগুলো ছাড়িয়ে রাখি, তবে এই 4টে বৃত্ত ফুলফিল হবে। বুঝতে পারলে? 4টে বৃত্তের জায়গা ফুলফিল হবে। তাহলে এক একটা বৃত্তের ক্ষেত্রফল কত? এক একটা বৃত্তের ক্ষেত্রফল আমরা জানলাম πr², কারণ বৃত্তের ক্ষেত্রফল কি হয়? πr²। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল πr², 4টে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? 4πr²। কত হবে? 4πr²। বুঝতে পারলে? তাহলে 4πr² মানে কত? এই 4πr² জায়গার ভেতরে কমলার সমস্ত খোসা বার করে রাখা যাবে। তার মানেই হলো এইটা হয়ে যায় সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ সমস্ত খোসাগুলো যতটা জায়গার উপরে আছে। কতটা জায়গার উপরে আছে? এখনই আমরা পেলাম 4πr² জায়গার উপরে আছে। আর ক্ষেত্রফলের এককটা কি হয়? ক্ষেত্রফলের একক হয় বর্গ একক। বর্গ একক, এটাও তোমাকে মনে রাখতে হবে। তাহলে বুঝতে পারলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 4πr² বর্গ একক। দেখো, এবারে আমরা জানব গোলকের আয়তন কি। এই যে কমলার ভেতরের অংশ যেটা আমরা খেয়ে নিচ্ছি সেটাকেই তো আমরা একটু আগে বললাম আয়তন। তাহলে এই কমলাটি যদি এই গোলকটিকে আমরা অসংখ্য শঙ্কুর জোট রূপে কল্পনা করি, আর সেটি বুঝতে হলে তুমি এখানে দেখো, এই শঙ্কুগুলোর নিচের অংশটা যদি কমলা লেবুর কেন্দ্রে থাকে, এইভাবে শঙ্কুগুলোকে যদি কল্পনা করি, বুঝতে পেরেছ? এই যে এই শঙ্কুগুলোকে যদি এই রকমভাবে চিত্রের মতো কল্পনা করি, তাহলে এই সমস্ত শঙ্কুগুলো দিয়ে একটা কমলা তৈরি হচ্ছে। ঠিক সমস্ত শঙ্কুগুলো দিয়ে একটা কমলা তৈরি হচ্ছে। এখান থেকে যদি আমি একটা শঙ্কুর আয়তন বার করি, তাহলে কি আসে? শঙ্কুর আয়তন আমরা জানি কি 1/3 πr²h। এখানে একটা জিনিস লক্ষণীয়, πr² বলতে কোনটা বোঝায়? πr² বলতে এইটুকু জায়গা বোঝায়। তার মানে শঙ্কুর এই উপরিতল যেটা সমতল রয়েছে সেইটুকু জায়গা বোঝাচ্ছে। আর এর πr² প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। দেখো, এই শঙ্কুটা একটু মোটা শঙ্কু, এই পাশেরটা একটু চিকন শঙ্কু। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাগুলো সবার আলাদা আলাদা।
তাই আমরা কি করব, এই পাই আর স্কোয়ারের আর যেহেতু সবার আলাদা আলাদা, তাই একটা শঙ্কুর ক্ষেত্রে তো এই ফর্মুলাই প্রযোজ্য হবে, কিন্তু কমলা লেবুতে এইরকম কল্পনা করেছি কতগুলো শঙ্কু আছে, অসংখ্য শঙ্কু রয়েছে, যেটা মিলিয়ে গোলকটা তৈরি হয়েছে। আর প্রত্যেকের কি পাই আর স্কোয়ারটা আলাদা আলাদা এখন বললাম। তাহলে সবার পাই আর স্কোয়ার আলাদা। ধরো কোনো শঙ্কুর পাই আর ওয়ান স্কোয়ার একটা ভ্যালু, পরেরটির পাই আর টু স্কোয়ার, পাই আর থ্রি স্কোয়ার, পাই আর ফোর স্কোয়ার, ডট 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 পাই আর এন স্কোয়ার। মানে সমস্ত শঙ্কুর উপরিতলটা আমাদের যোগ করা হয়ে গেল। সমস্ত শঙ্কুর যদি তুমি উপরিতল যোগ করো আর এটা 3D ডায়াগ্রাম হিসেবে ভাবো, তাহলে দেখো বাইরের পুরো স্কিনটা চলে আসছে। ঠিক কি ঠিক না বলো? এরকমভাবে শঙ্কুগুলো তো লেগে আছে সেন্টার অবধি, তাহলে সমস্ত জায়গাটা কভার হয়ে যাচ্ছে। আর এই সমস্ত জায়গাটা আসলে কি, সমস্ত জায়গা জুড়ে কি থাকে, খোসা। আর খোসার ক্ষেত্রফল কত ভাই, 4 পাই আর স্কোয়ার, তাই না? একটু আগেই তো আমরা জানলাম 4 পাই আর স্কোয়ার। তাহলে এইখানটাই আমরা লিখতে পারি 4 পাই আর স্কোয়ার। অবশ্যই এইখানে আমরা লিখতে পারি 4 পাই আর স্কোয়ার। তাহলে এই 4 পাই আর স্কোয়ার লিখলাম, আর সামনে আছে কি 1/3 লিখলাম, আর তার সাথে দেখো গুণ ছিল কি, এইচ গুণ ছিল। এবার এইচ তো শঙ্কুর ফর্মুলায় আমরা পড়েছি, এইটা শঙ্কুর হাইট, যেটা কাজে লাগে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কমলার হিসেবে এই শঙ্কুর হাইটটা আসলে কি, এই শঙ্কুর হাইটটা আসলে কমলার আর কমলার রেডিয়াস, তাই না? একটু আগেই তো আমরা দেখলাম কমলার রেডিয়াস কত, আর এখানে দেখলাম কমলার রেডিয়াস আর। তো এই এইচের স্থানে তাই আমরা কমলার আর লিখলাম। তাহলে টোটাল কি হয়ে গেল দেখো, টোটাল হয়ে যাচ্ছে 1/3 ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু আর। তার মানে কি 4 একে 4, নিচে 3 আছে, আর এখানে বাকিগুলো দেখো পাই আছে, আর আর স্কোয়ার ইন্টু আর মানে আর কিউব, অর্থাৎ পাই আর কিউব। তাহলে এই সূত্র থেকে কি পাওয়া গেল, কমলার আয়তনটা পাওয়া গেল। কারণ কি দেখো, এই শঙ্কুগুলো মিলিয়ে কি তৈরি হয়েছে, এই গোটা কমলাটাই তৈরি হয়েছে। তাহলে এই সম্পূর্ণ কমলার আয়তন কত, 4/3 পাই আর কিউব, অর্থাৎ গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। বোঝাতে পারলাম? এই দুটো জিনিস যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, তাহলেই অঙ্ক সলভ হয়ে যাবে। এবারে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। প্রথম অঙ্ক দেখো লেখা আছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসেব করে বলতে হবে। এখন কি চেয়েছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, কি ফর্মুলা, 4 পাই আর স্কোয়ার, একটু আগে শিখলাম, যেটা খোসা ছিল কমলালেবুর খোসা, সেটা হলো 4 পাই আর স্কোয়ার বা সমগ্র তলের ক্ষেত্রফল। আর এখানে ব্যাসার্ধ তথা আর এর মান দেওয়া আছে 10.5 সেন্টিমিটার। তো আমরা লিখে নেব যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 10.5 সেন্টিমিটার। আর চেয়েছে কি, চেয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 4 পাই আর স্কোয়ার। চারটে এরকম পাই আর স্কোয়ার মিলিয়েই এই বাইরের সমস্ত খোসার ক্ষেত্রফল হয়েছে, তাই 4 পাই আর স্কোয়ার। অতএব আমরা লিখে দেবো, অতএব গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়ে গেল, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। এখানে আর এর মানটা কত, আর এর মান 10.5 সেন্টিমিটার। তাহলে এই 4 ইন্টু পাই ইন্টু আর এর মানটা আমি বসিয়ে দিচ্ছি 10.5, তাহলে এর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। 4 ইন্টু পাই, পায়ের মান কত, 22/7 ইন্টু
10.5 স্কোয়ার আছে, তাই 2 বার 10.5। দেখো যদি দশমিককে তুলে দিই আমরা, তাহলে নিচে কত যায় 10 আর এখানেও 10। 5 দিয়ে ওপর নিচ ভাগ করছি, 105কে ভাগ করলে হয় 21, 5 দিয়ে কাটলে, আর 5 দুগুণে 10। একইভাবে এখানেও তাই, 5 21, 105, 5 দুগুণে 10। আর 2 2 কত হয় 4, এখানেও দেখো 4 আছে, 4 কেটে গেল। 7 দিয়ে কাটো 21কে, 3 7 21। তাহলে ওপরে কি কি পড়ে থাকলো, 22 গুণ 3 গুণ 21। তাহলে এই তিনটের গুণ করে ফেলো, 22 গুণ 3 গুণ 21। 22 গুণ 3 গুণ 21 সমান, আমি একটু ক্যালকুলেটারে করলাম যাতে ক্লাসের স্পিডটা একটু বাড়াতে পারি, তাই কত এলো অ্যান্সার, 1386। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে একক কী লিখব আমরা, বর্গ, আর এখানে যেহেতু সেন্টিমিটারে রয়েছে তাই লিখব সেমি, বর্গ সেমি। ব্যাস কমপ্লিট হয়ে গেল গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। বলেছিলাম না, শুধু ফর্মুলাটা যদি জানতে পারো, ঠিক করে বুঝতে পারো, তাহলেই অঙ্কগুলো সব সলভ হয়ে যাবে। গোলকের চ্যাপ্টারটা ইজি চ্যাপ্টার। করে নাও অঙ্কটা, নেক্সট অঙ্কে আমরা চলে যাব। দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে এত টাকা খরচ হয়। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো এখানে লক্ষ্য করতে হবে ক্ষেত্রফলের দিকে আমরা যাব না আয়তনের দিকে যাব, সেইটা বলবে অঙ্ক। অঙ্কে বলাই আছে বর্গ সেমি, একটা একক দেওয়া আছে বর্গ সেমি। বর্গ সেমি মানে কি, কার একক, ক্ষেত্রফলের না আয়তনের? ক্ষেত্রফলের একক। তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের দিকে যাব, কারণ চামড়ার বলটা তৈরি করতে প্রত্যেক বর্গ সেন্টিমিটারে এত টাকা খরচ হয়েছে, এবং মোট কত টাকা খরচ হয়েছে, এত টাকা খরচ হয়েছে। বুঝতে পারলে? আচ্ছা, প্রতি বর্গ সেমি মানে কি সেইটা একটু দেখি। দেখো যেহেতু ক্ষেত্রফল এই কমলা দিয়ে বিচার করি, প্রত্যেক বর্গ সেন্টিমিটার বলতে ধরো এইটুকু পার্ট 1 বর্গ সেন্টিমিটার। 1 বর্গ সেন্টিমিটারে খরচ কত হয়, 17.50 টাকা। কারণ এইটুকু জায়গা বানাতে কত খরচ হচ্ছে, 17.50 টাকা। তাহলে গোটা ক্ষেত্রফলটা কভার করতে কত খরচ হবে, মোট যেটা খরচ হচ্ছে, অর্থাৎ 431.20 টাকা। এই যে এখানে রয়েছে 431.20 টাকা। তাহলে আমাদের টার্গেট কি হবে, টার্গেট হবে ক্ষেত্রফলটা বার করা। আমরা ধরে নেব যে এই চামড়ার বলের ব্যাসার্ধ সমান আর, কারণ এটা আমরা জানি না, তাই ধরে নিচ্ছি, ধরি বলের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, আমরা ধরে নিলাম। এবার সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কি হবে, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল আগের বারের মতোই হবে, সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু পায়ের মান কত, 22/7, ইন্টু আর এর মান কত, আর তো ধরেই নিয়েছি তাই আর স্কোয়ার। এটাই হয়ে যায় সমগ্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি, কারণ ক্ষেত্রফল লিখলেই বর্গ লিখতে হবে এককের ক্ষেত্রে। সমগ্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। আর একটু আগে আমরা পড়ছিলাম কি, যে এইটুকু জায়গা তৈরিতে খরচ হচ্ছিল কত টাকা, 17.50 টাকা এইটুকু ক্ষেত্রফলের পেছনে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের পেছনে কত খরচ হবে ভাই, সমগ্রতলের ক্ষেত্রফল গুণ 17.50 টাকা খরচ হবে না? দেখো এইটুকু তৈরি করতে খরচ হচ্ছে 17.50 টাকা, তাহলে সম্পূর্ণটা বলতে কতটুকু বোঝায়, এতটা। তাহলে এতটা করতে কত খরচ হবে, গুণ হয়ে যাবে। তাই আমরা এখানেই ডাইরেক্ট করব, লিখে দেবো শর্তানুসারে। দেখো 17.50 টাকা 1 বর্গ সেমিতে খরচ হচ্ছে, তাহলে সম্পূর্ণতে কত খরচ হবে,
মোট কত বর্গ সেমি আছে? 4 ইন্টু এইটা 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার, তাই না? আর এইটা সমানই মোট খরচ, কারণ 1 বর্গ সেমিতে খরচ এত, আর মোট বর্গ সেমিতে খরচ এই টোটাল খরচটা। আর টোটাল খরচটা কত দেওয়া আছে ভাই? দেওয়া আছে এইটা সমান 431.20। ব্যাস, আর এর মান বার করবে, ব্যাসার্ধ পেয়ে যাবে। আর এখানে যেহেতু ব্যাসের মান বার করতে বলেছে, তাই আর এর ডবল অর্থাৎ 2r এর মান বার করবে। বা দেখো, আর স্কোয়ারকে এখানে রাখলাম, বাদ বাকি সমস্ত যা আছে ওপাশে পাঠিয়ে দেবো। ওপরে আছে 431.20, আর নিচের জিনিসটা কোথায় যায়? ওপরে চলে যায় সমান চিহ্নের ওপাশে গেলে। আর ওপরের জিনিসগুলো কোথায় চলে আসে? সব নিচে চলে আসে। 17.50 ইন্টু 4 ইন্টু 22। দেখো, দশমিক যদি এইটা ওঠাই, পরে দুটো সংখ্যা আছে গুণ 100 হবে। আবার এটাও যদি ওঠাই, নিচে গুণ 100 হবে। এই 100 কেটে যায়, তাই তো? তার মানে আমরা ডাইরেক্টই এই দশমিকগুলো উঠিয়ে দিতে পারি। 100 তো কেটেই যাবে, তাই লেখার কোনো দরকার নেই। আবার দেখো, এখানে একটা করে শূন্য কেটে দিতে পারি, ঠিক আছে? আর এখানে কত হচ্ছে দেখো, কাটাকাটি যদি করি 11 দিয়ে, 11 দুগুণে 22, আর এইটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে হয় 3 11 33, 10 9 11 99, 2 11 দুগুণে 22, 392। আবার এইটাকেও যদি 2 দিয়ে কাটাকাটি করি, কি হয়ে যাচ্ছে দেখি, 2 একে 2, 9 দুগুণে 18, 12 6 দুগুণে 12, 196। 196কে আমি 4 দিয়ে কাটাকাটি করব এবারে। 4 4 16 আর 36, 4 9 36, 49। কত হচ্ছে? 49। আর 7কে যদি 175 দিয়ে কাটি, আর 175কে যদি 7 দিয়ে কাটি, তাহলে 7 দুগুণে 14, 5 7 35। তাহলে ওপরে কত চলে আসছে? ওপরে আসছে আর স্কোয়ার সমান 49, আর নিচে আসছে 25। তাহলে আর সমান কত হবে? আর সমান রুট ওভারের ভেতরে এরা ঢুকে যাবে 49/25। এইটা সমান কত হয়ে দাঁড়ায়? 7 7 49, মানে 7 বাইরে বেরোবে, 5 5 25, 5 বাইরে বেরোবে। তাহলে আর সমান 7/5। বা এখানে কার মান বার করতে হবে? ব্যাসের মান বার করতে হবে। তাহলে ব্যাস অর্থাৎ ব্যাসার্ধের ডবল অর্থাৎ 2r। 2r সমান কত হবে? আর এর মান 7/5, তাহলে 2r এর মান 2 ইন্টু 7/5 হয়ে যাবে। অর্থাৎ 7 দুগুণে 14, 14/5। তাহলে কত হয়ে যাচ্ছে? যদি ভাগ করি, এসে যায় 2.5 দুগুণে 10, 40, 50 40, 2.8 সেন্টিমিটার। বুঝতে পারলে অঙ্কটা? একেবারেই সহজ। ব্যাসের দৈর্ঘ্য বার হয়ে গেল। দেখো, 3 দাগের অঙ্কটা বলেছে, স্কুলে শর্টপুট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে। মনে রাখতে হবে, ব্যাসার্ধ না, এটা ব্যাস, অর্থাৎ 2r এর দৈর্ঘ্য দিয়েছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমরা বার করব। আর কি বলেছে, বলটিতে কত ঘন সেমি লোহা আছে। ভাই, ঘন সেমি, ঘন মানে কি? আয়তনে চলে যাব। আর আয়তনের ফর্মুলা কত? আয়তনের ফর্মুলা 4/3 πr³। দেখো, তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি, অতএব ব্যাসার্ধ কত হবে? 7/2 সেন্টিমিটার। তাহলে লিখে ফেলবো আমরা বলটির ব্যাসার্ধ। বলটির ব্যাসার্ধ, ব্যাস দেওয়া ছিল 7 সেন্টিমিটার, ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, তাই 2 দিয়ে ভাগ, তাহলে 7/2 সেন্টিমিটার। এইটাকে আর দশমিকে নিয়ে যাওয়ার দরকার নেই, এই রকমই রেখে দাও। তাহলে কি বার করতে হবে? বলটির আয়তন বার করতে হবে। অতএব বলটির আয়তন, বলটির আয়তন, বলটির আয়তন কত হবে? এক্ষুনি আমরা জানলাম 4/3 πr³। 4/3 πr³, 4/3 πr³।
আর এর মান বসিয়ে দেবো। ব্যাসার্ধ বলতে কোনটা বোঝাচ্ছে? 7/2। তাহলে 4/3 ইন্টু পায়ের মান 22/7, আর এর মান কত? 7/2। কতবার হবে? 3বার হবে, কারণ আর এর কিউব আছে। 7/2, সরি। সমান, দেখো এই 7 কেটে যায়, এই 2 2 যা 4 কেটে গেল, তাহলে ওপরে কত হয়ে যাচ্ছে? 22 গুণ 7 গুণ 7। আমরা একটু দেখে নিই ক্যালকুলেটারে কত হচ্ছে। 22 গুণ 7 গুণ 7 সমান, আচ্ছা এইটা আর একটু কেটে নাও, 11 দুগুণে 22, তাহলে ওপরে হয়ে যায় 539। 11 গুণ 7 গুণ 7 করলে 539, আর নিচে হয়ে যায় শুধু 3। আর এইটা সমান যদি ভাগ করা যায় কি হচ্ছে, দেখো এটা রাফে ভাগ করে দেখি। 3 1 যা 3, 2 3, 3 7 21, 2 9, 3 9 27, 2। তাহলে অ্যান্সার কি আসলো আমাদের? 179 পূর্ণ 2/3, 179 পূর্ণ 2/3। আর এর একক কি হয়ে যাবে? একক হয়ে যাবে ঘন সেমি। কারণ কি? কারণ হলো এটা বলটার আয়তন, আয়তনের একক হয় ঘন সেন্টিমিটার। তাহলে উত্তর কি লিখব? কত ঘন সেন্টিমিটার লোহা আছে কিনা জিজ্ঞেস করেছিল, আমরা লিখব বলটিতে এত ঘন সেন্টিমিটার লোহা আছে। উত্তরটা নিশ্চয়ই তোমরা লিখতে পারবে। ব্যাস, পরের অঙ্কে চলে যাই। 4 দাগের অঙ্ক কি বলেছে? 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস, আবার দেখো ব্যাস, তার মানে ব্যাসার্ধ বানাতে হবে। একটি নিরেট গোলককে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে। আচ্ছা তোমরাই বলো যে এই রকম একটা বালতি আছে যেখানে জল সম্পূর্ণ ভরা আছে। এবার তুমি একটা বল ফেললে, তাহলে ফেলে বলটা ডুবে গেল ধরো, তাহলে এই বলটা কিছু পরিমাণ জল বাইরে বার করবে। কতটুকু জল বাইরে বার করবে? ওর যে নিজস্ব আয়তন, সেই আয়তনেরই জল অপসারিত করবে। তাই এখানে আয়তন বলা না থাকলেও তোমাকে বুঝে নিতে হবে আয়তন বার করতে হবে। কি দেওয়া আছে? ব্যাস। আর এর মান কত? 28/2 সমান কত হবে? 14 সেন্টিমিটার। ঠিক, তারপর কি করব? আয়তন বার করব। একেবারে ইজি অঙ্ক 4এরটা। দেখো তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? গোলকের ব্যাসার্ধ সমান 28 ছিল ব্যাস বাই 2 সমান 14 সেমি। অতএব সেই গোলকটা অর্থাৎ নিরেট গোলকের আয়তন কত হবে? তোমরা নিরেট গোলকের আয়তন এইভাবে লিখবে, সরাসরি আয়তন লিখবে না, ঠিক আছে? নিরেট গোলকের আয়তন সমান, সূত্র কি? সূত্র এইখানে রয়েছে, 4/3 পাই আর কিউব। লিখে দেবো 4/3 পাই আর কিউব। আর এখানে আর বলতে কোনটা? এখানে আর এর মান কত? আর এর মান 14। আর বলতে কি? আর বলতে ব্যাসার্ধ বোঝায়, ঠিক আছে? তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14, কারণ আর এর কিউব রয়েছে তাই 3বার। 7 দুগুণে 14, আর নিচে কাটছে না, নিচে 3 থেকে যাচ্ছে, ওপরে সবার গুণ। দেখো 4 গুণ 22 গুণ 2 গুণ 14 গুণ 14। আমরা বাইরে থেকে ক্যালকুলেটারে হিসেব করে নিচ্ছি। তাহলে কত? 4 গুণ 22 গুণ 2 গুণ 14 গুণ 14 কত হচ্ছে? 34496 ডিভাইডেড বাই কত আছে? দেখো 3 রয়েছে, তাহলে 3 থাক। এবার এইটাকে যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায় দেখে নিই, পাশেই ভাগ করে নিচ্ছি।
3496কে 3 দিয়ে, 3 1 যা 3, 4 নামে 3 1 যা 3, 1 4, 3 4 12, 2 9, 3 9 27, 2 6, 3 8 24, 2, তাহলে 2/3। অ্যান্সার কত এলো? 11498 পূর্ণ 2/3, 11498 পূর্ণ 2/3। একক কি হবে? আয়তন যেহেতু, তাই একক হবে ঘন সেমি, একক হয়ে যাবে ঘন সেমি। অতএব উত্তরে কি লিখব? প্রশ্নে কি চেয়েছে যে নিরেট গোলকটাকে জলে ডোবালে কতটুকু জল অপসারিত করবে। তোমরা লিখবে যে ওই নিরেট গোলকটিকে জলে ডোবালে এত পরিমাণ জল অপসারিত করবে। ব্যাস, পরের অঙ্কে চলো। পাঁচের অঙ্ক কি বলেছে দেখে নিই। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল 7 সেন্টিমিটার, মানে ফোলানোর আগের মুহূর্তে, আর সেইটা ফোলানোর পর ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেছে 21 সেন্টিমিটার। তাহলে আগের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে। ফোলানোর আগে ধরো বেলুনটা ছিল এইরকম সাইজের, ফোলানোর পর বেলুনটা হয়ে গেছে এইরকম সাইজের। তাহলে এই দুটোর সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ 4πr1 স্কোয়ারের সাথে 4πr2 স্কোয়ারের অনুপাত বার করলেই অঙ্কটা হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে লিখে ফেলি যে 7 সেমি ব্যাসার্ধের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের ফর্মুলা কত? সমান চিহ্নটা নিচে দিয়ে দিচ্ছি। ক্ষেত্রফলের ফর্মুলা কত? 4πr স্কোয়ার। তাহলে আর এর মান এখানে কত? 7। তাহলে 4π7 স্কোয়ার। একক কি হয়ে যায়? বর্গ সেমি আছে যেহেতু, তাই বর্গ সেমি। আর একটা কি ছিল? আর একটা ছিল 21 সেন্টিমিটার বড় হয়ে যাবার পর, তাই না? বেলুনটা যখন বড় হয়ে যায় তারপর তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 21 সেন্টিমিটার। এবারে লিখব আমরা 21 সেমি ব্যাসার্ধের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এইটা সমান কি হয়ে যায়? 4πr স্কোয়ার। আর এর মান কত? 21। তাহলে 4π ইন্টু 21 স্কোয়ার। এবার এদের দুজনের অনুপাত বার করতে হবে। অতএব লিখব কি লিখব? বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে পূর্বের ক্ষেত্রফলটা এইটা আর পরের ক্ষেত্রফলটা এইটা, দুটোর অনুপাত বার করব। অর্থাৎ 4π ইন্টু 7 স্কোয়ার ইজ টু 4π ইন্টু 21 স্কোয়ার। দেখো সমান চিহ্নের এপাশ ওপাশ 4π কেটে যায়। এটা না কাটলেও চলবে, তোমরা নাও কাটতে পারো। সমান লিখে দাও 7 স্কোয়ার ইজ টু 21 স্কোয়ার।
তার মানে ওপরে হয়ে যাবে 7 গুণ 7 7 স্কোয়ার, আর ইস টুকে তোমরা ভাগ হিসেবে লিখতে পারো বাই হিসেবে, তাহলে এখানে 21 গুণ 21, 21 স্কোয়ার আছে তাই, তাহলে 7 3 7 21, 3 7 21 কত হয়ে যায়, ওপরে কিছু নেই মানে 1, নিচে 9, অর্থাৎ এদের অনুপাতটা হয়ে যায় 1:9। এটাই অ্যান্সার 1:9। দেখো নেক্সট অঙ্কে বলা আছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত বার করতে হবে। তাহলে ব্যাস মানে আগে আমাদের ব্যাসার্ধ বার করতে হবে, তাকে ডবল করে দিলেই ব্যাস। আমরা ধরে নেব বাটিটার মুখের ব্যাসার্ধ আর সেন্টিমিটার। ধরি বাটির মুখের ব্যাসার্ধ সমান আর সেমি। দেখো এখানে বলাই আছে অর্ধ গোলাকৃতি একটা বাটি, অর্থাৎ বাটিটা কীরকম হবে, অর্ধেক গোলাকার। আর এইটা তৈরি করতে পাত লেগেছে কত, এটা তৈরি করতে পাত লেগেছে এত বর্গ সেন্টিমিটার, অর্থাৎ ক্ষেত্রফলের কথা বলেছে, বর্গ সেমি তাই ক্ষেত্রফলের কথা বলেছে। পূর্ণ গোলক হলে ক্ষেত্রফল কত হয়ে যেত, ক্ষেত্রফল হয়ে যেত 4 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার 4খানা লাগতো। আর যখনই অর্ধগোলক হবে তখন এই পাই আর স্কোয়ার 2টো লাগবে, তাই না? পূর্ণগোলকে তো 4টে লাগবে, অর্ধগোলকে কি লাগবে, তার অর্ধেক লাগবে, অর্থাৎ 2 পাই আর স্কোয়ার তার ক্ষেত্রফল হবে। আর এই 2 পাই আর স্কোয়ার এটাই তো অর্ধগোলকের ক্ষেত্রফল। এই 2 পাই আর স্কোয়ার মানে হলো বাটিটায় যতটুকু পাত লেগেছে, তাই না? সেইটা কতটুকু লেগেছে, এইটা, তাহলে 2 পাই আর স্কোয়ার সমান আমি লিখতে পারি এই নাম্বারটা। তাহলে লিখে নেব অর্ধ গোলাকৃতি বাটির ক্ষেত্রফল, অর্ধ গোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল লিখতে পারো, বক্রতলের ক্ষেত্রফল সেইটা সমান কত, সেইটা সমান হয়ে যায় 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার। অতএব আমরা কি লিখব, শর্তানুসারে 2 পাই আর স্কোয়ার সমান 2 পাই আর স্কোয়ার সমান এই মানটা, 2 পাই আর স্কোয়ার সমান এই মানটা 127.2 পায়ের মান কত, 22/7, আর স্কোয়ার রেখে দাও জানো না, আর এইটা সমান কত, 7 গুণ এটা তার সাথে 2 যোগ করলে হয়ে যায় 891 ডিভাইডেড বাই 7, ক্যালকুলেটারে দেখে নিলাম 891 হয়ে যায় উপরটা, ডিভাইডেড বাই 7। আর স্কোয়ার এপাশে থাক, ওপাশে পাঠিয়ে দাও বাকি সবগুলোকে, নিচে ছিল 7, ওপাশে চলে যাবে, নিয়ে ওপরে হয়ে যাবে 7, আর ওপরে ছিল 2 গুণ 22, এখানে নিচে চলে আসবে 2 গুণ 22। 11 দিয়ে এইটা কাটলে হয়ে যায় 81, 11 দিয়ে কাটবে, 11 দুগুণে এটা হয়ে যায় 22, 7 7 কেটে যায়। তাহলে ওপরে কত থাকছে দেখো, আর স্কোয়ার সমান 81/4, অতএব আর সমান কত, √81/4, তার মানে বাইরে বেরোবে কত, 9 আর 2, কারণ 9 9 81, 2 2 যা 4, 9/2। এটা তো গেল আর এর মান, আর চেয়েছে ব্যাস, অর্থাৎ 2 আর এর মান কত হবে, 2 আর এর মান 9/2 ইন্টু কত হয়ে যাবে, 2, 2 দিয়ে গুণ হবে কারণ 2 আর, তাহলে এইটা সমান হয়ে যায় 9 সেমি। অ্যান্সারে লিখে ফেলবে বাটিটির
মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 9 সেন্টিমিটার। বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্য হবে 9 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। ভালো কথা, ব্যাসার্ধ লিখেছে। নিয়ে বলা আছে যে এতে কত ঘন সেমি লোহা আছে। ঘন সেমি মানে কি? এই গোলকের আয়তন। আর ওখান থেকে আরও কী বার করতে হবে? ওই গোলার বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে একটা 4/3 পায়ার কিউব, আর একটা ফর্মুলা কি হবে? 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার ফর্মুলা বসিয়ে দাও। তাহলে লিখে ফেলো, সাতের দাগেরটা, লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 2.1 সেমি। 2.1 সেমি। প্রথম প্রশ্ন, কত ঘন সেন্টিমিটার লোহা আছে এই গোলাতে? অতএব আয়তন, অতএব গোলার আয়তন লিখছি, গোলার আয়তন। গোলার আয়তন সমান কত হয়? বললাম 4/3 পাই আর কিউব। এত ঘন সেন্টিমিটার। তাহলে 4/3 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান 2.1, 3 বার হবে কারণ আর কিউব আছে। 2.1 ইন্টু 2.1, এই মানটা বার করা প্রয়োজন কারণ এটা চেয়েছে। বাই 10 করে দিচ্ছি, দশমিকগুলো তুলে বাই 10/10। দেখো 7 আর 21 কেটে দাও, 3 7 21, এই 3 3 কেটে যায়। আর ওপরের কিছু আমি কাটছি না। 4 গুণ 22 গুণ 21 গুণ 21 হয়ে যায় ওপরের গুণফল। 4 গুণ 22 গুণ 21 গুণ 21 সমান হয়ে যায় 38,808 ডিভাইডেড বাই, দেখো 10 গুণ 10 গুণ 10 সমান কত হয়ে যায়? 1000। আর এইটা ভাগ করলে কত ঘর পর দশমিক যাবে? 3 ঘর পর 38.808। এর একক কি হবে? ঘন সেমি, কারণ এটা আয়তন। একক হয়ে যাবে ঘন সেমি। অর্থাৎ গোলার আয়তন 38.808 ঘন সেমি। গোলার আয়তনটা লিখে নাও। এখানেই আমরা করব গোলার ক্ষেত্রফল কত, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল কত লিখব। অতএব গোলার বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার। আর এর মান কত? 2.1। পায়ের মান 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1। দশমিক তুলে দাও আগের বারের মতো। ডিভাইডেড বাই 10, ডিভাইডেড বাই 10। 3 7 21, আর কিছু কাটার দরকার নেই। নিচের 10গুলো সবসময় রাখার চেষ্টা করবে, দশমিকে পুট করা ইজি হবে, তাই অন্য কিছু না। কাটাকাটি হলেও কাটবে না। 4-এর সাথে 10-এর কাটাকাটি হবে, 2 2 যা 4, 5 2 যা 10, কিন্তু কাটবো না, রেখে দেবো আমরা। তাহলে 4 গুণ 22 গুণ 3 গুণ 21 কত হচ্ছে? ওপরে হয়ে যায় 5544, 5544 ডিভাইডেড বাই 100, 10 10-এ 100। অতএব 55.44, 2 ঘর পর দশমিক চলে আসে। এত কি হয়ে যাবে? বর্গ সেমি, কারণ এটা ক্ষেত্রফল। এত বর্গ সেমি। কেমন? আজকের ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো আমরা দেব।